আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন আজকে আমাদের বিষয়। 10তে ফিরছেন সৌরভ, একটা ম্যাচ জিতেছেন তিনি এবং বড় ম্যাচ। সেই ম্যাচ জিতে আগামীকালই তিনি বাড়ি ফিরছেন এমনটা জানিয়ে দিয়েছেন, হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি যে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি তিনি কি জানিয়েছেন। এবার এই গোটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, আর সেটা হলো যে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। যেটা আমরা বারংবার করে বলি, যে বার্তা স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় সবার জন্য দিয়েছেন যে বছরে অন্তত একবার চেক আপ অত্যন্ত জরুরি, তাতে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে কিনা সেটা বোঝা যায়। আর ডক্টর দেবী শেঠিও বলেছেন যে 15 বছর আগে বোঝা যেত যে এমন কিছু ঘটনা ঘটতে পারে কিনা। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনায়ক দেব, স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার কৌশিক দত্ত, স্বাগত জানাবো কৌশিক বাবুকে। দুজনকে অনেক স্বাগত জানাবো। আমি আগে একটুখানি ডক্টর দেবের কাছেই যাব, একটুখানি জানতে চাইবো যে গত কয়েকদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা এবং তার চিকিৎসা সমস্ত কিছু নিয়ে কিন্তু সরগরম ছিল, গোটা দেশের কাছে গোটা বিশ্বের কাছে চিন্তার বিষয় ছিল। আপনি নিজেও বিষয়টা নিয়ে নিশ্চয়ই স্টাডি করেছেন, তারপরে আপনার আরো যে সমস্ত কার্যকলাপ সেদিকে আসবো ডাক্তারবাবু। আগে একটুখানি ওনার কেস স্টাডি করে আপনার কি মনে হয়েছে যদি একটু বলবেন। কারণ আজকে ডক্টর দেবী শেঠি জানিয়েছেন যে 20 বছর একজন যুবকের হার্টের কন্ডিশন যা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টের কন্ডিশন এখনো পর্যন্ত তাই রয়েছে, কি বলবেন? হ্যাঁ, যেটা বলার হচ্ছে যে মানে বাঙালিদের জন্য এটা কত বড় দিন আমি ঠিক জানি না, যে সৌরভের মতন একজন এত বড় ব্যক্তিত্ব, খালি খেলোয়াড় উনি নন, ডিফারেন্ট রোলস অফ উনি প্লে করছেন এখন। ওনার যে ব্যক্তিত্ব, উনি যে ধরনের মানুষ, যে মাপের মানুষ, ওনার হার্ট অ্যাটাক হওয়ার প্রয়োজন হলো আমাদের বোঝার জন্য যে একটা রেগুলার চেক আপের দরকার, যেটা মেডিকেল ফ্র্যাটার্নিটি আমি শিওর যে আমরা গত 30 বছর ধরে বলে আসছি যে হার্ট অ্যাটাক ইজ এ প্রিভেন্টেবল প্যারামিটার, ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ, অ্যান্ড প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা আমরা সবসময় বলে আসি, এবং আমরা সবসময় এটাও বলে আসছি যে যাদের রিস্ক আছে, যাদের রিস্ক ফ্যাক্টরস গুলো আছে, তারা যেন অবশ্যই 40 বছরের পর থেকে রেগুলার একটা চেক আপে থাকেন। যেটার থেকে যেটা ডক্টর শেঠি বলেছেন, ডেফিনেটলি হার্ট অ্যাটাক কার হবে কি হবে না এই জিনিসটা কিন্তু যদি কেউ চেক আপে থাকে কয়েক বছর আগে থেকে জিনিসটা আমরা বুঝতে পারবো। তো একটা অ্যাটলিস্ট ইঙ্গিত পাওয়া যায়, সবসময় যে 100% সেটা বোঝা যাবে তা নয়, কিন্তু ডেফিনেটলি একটা ইঙ্গিত পাওয়া যাবে। পার্টিকুলারলি আমরা যারা ভারতীয় এবং এই জায়গাগুলোতে আছি, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই এশিয়ান সাবকন্টিনেন্টে যারা আছি, তাদের আমাদের জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজ টু কার্ডিয়াক প্রবলেম, কার্ডিওভাস্কুলার ডিজিজ পার্টিকুলারলি। তো সেখানে আমার মনে হয় যে আমাদের আরো অনেক সচেতন হতে হবে যে যারা ইয়াং পার্সন, যারা ভানারেবল আমরা বলছি, কেন ভানারেবল বলছি, যাদের ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং আছে, যাদের বাবা মা কিংবা মামা বাড়ির দিকে, বাবাদের দিকে যদি কারুর হার্টের প্রবলেম থাকে, কারুর বাইপাস সার্জারি হয়েছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, এরকম যদি কোনো হিস্ট্রি থাকে, সেই পার্টিকুলার নেক্সট জেনারেশনকে সবসময় সচেতন থাকতে হবে যে তাদেরও একটা হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে যদি কারোর রিস্ক ফ্যাক্টরস গুলো এক্সট্রা থাকে, পার্টিকুলারলি স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্ট্রল, এগুলো যদি থাকে, ডেফিনেটলি সেই পার্সনসদের আরো অনেক সচেতন হতে হবে এবং আমাদের নিয়মিতভাবে একটা হার্ট চেক আপ করার প্রয়োজন আছে। তো এটারই আমরা প্রোগ্রামটা শুরু করি, এরপরে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো। একদম। আমি ডাক্তার দত্তর কাছে যাব, কি বলবেন এই কয়েকদিন ধরে আমরা সর্বসময় টেলিভিশনের সামনে যখন এসেছি আমরা সৌরভ গঙ্গোপাধ্যায় নিউজ দেখেছি, তিনি এত ফিট, এত সচেতন, তারপরেও তাকে এমন একটা বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এমন একটা কি বলবো, একটা চিন্তা ভাবনা, এমন একটা সম্ভাবনা যে হার্ট অ্যাটাক হয়েছে, মাইল্ড হার্ট অ্যাটাক, কেউ মানতেই পারছিলেন না গোটা বিষয়টা, কি বলবেন? হ্যাঁ, যেটা হচ্ছে আমরা সবাই ভেবে ফেলি যে আমরা বোধহয় খুব ভালো আছি, আমাদের কোনদিনই হার্ট অ্যাটাক হবে না, শোনা যাচ্ছে না। আমরা একটা একটা কনফিডেন্সের মধ্যে দিয়ে জীবনযাপন করি, কিন্তু আমাদের ভেতরে ভেতরে একটা অসুখ ক্রমশ বাড়তে থাকে,
কিছু কিছু জিনিস আমরা কিছুতে অ্যাভয়েড করতে পারি না, যেমন স্মোকিং। অনেকেই আছেন যারা হয়তো খুব অ্যাপারেন্টলি হেলদি, স্মোকিং ত্যাগ করতে পারছেন না। এটা একটা অবভিয়াস, একটা খুব বড় একটা রিস্ক ফ্যাক্টর। আর এটা হচ্ছে খুব সেডেন্টারি লাইফ যারা লিড করছেন, যাদের বাড়ি থেকে যারা মুভ করেন না, যারা বাড়ির মধ্যেই থাকেন বা একদম বসে বসে হাই ক্যালোরি ডায়েট খাচ্ছেন কিন্তু কোনো ওয়ার্কআউট করছেন না। অ্যাপারেন্টলি দে মে বি হেলদি, তাদের হয়তো সুগার প্রেশার এখনো হয়নি, কিন্তু তারা কিন্তু একটা ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছেন। আর একটা বলবো, যেটা যে কারণে সৌরভের হয়েছে বলে আমার ধারণা, সেটা হচ্ছে ওভার স্ট্রেস। স্ট্রেস ফ্যাক্টর হচ্ছে মেজর মেজর ফ্যাক্টর। আমরা হয়তো ফিজিক্যালি ফিট, কিন্তু মেন্টালি যদি স্ট্রেসটা আমরা কোপ আপ করতে না পারি, মেন্টালি যদি আমাদের মধ্যে সবসময় মনের উপর চাপ থাকে, সেটা আমাদের সুগার প্রেশার তো বাড়াই, কিন্তু যে কোনো সময় এটা হার্ট অ্যাটাক করতে পারে। আমরা জানি হার্ট অ্যাটাক কেন হয়। হার্টের যে একটা উপরে যে যে যেগুলো অ্যাথ্রোমা তৈরি হয়, কোলেস্ট্রলের যে ডিপোজিশন হয়ে যে একটা অ্যাথ্রোসিস অ্যাথ্রোমা তৈরি হয় আর ধমনীর মধ্যে, তার উপরে একটা ক্যাপ থাকে, একটা ফাইব্রাস ক্যাপ তৈরি হয়। সেই ক্যাপটা অনেক সময় স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের জন্য ছিঁড়ে যায়, এবং সেই স্ট্রেস অ্যান্ড স্ট্রেন যে ছিঁড়ে গেলেই একটা অ্যাকুট হার্ট অ্যাটাক করে। এবং সেটা একটা মেজর ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর, স্ট্রেস, অ্যাংজাইটি, সাডেন অ্যাঙ্গার, অনেক কিছু। এটা একটা ফ্যাক্টর যেটার জন্য হয়তো এত প্রিম্যাচুরলি আনএক্সপেক্টেডলি এরকম একটা হার্ট অ্যাটাক ঘটনা ঘটেছে। কাজে এই তিনটে জিনিস প্রথমত আমাদের অ্যাভয়েড তো করতেই হবে, আমাদের সচেতন হতে হবে, এবং আপনি এরা বললেন যে রেগুলার চেক আপটা ভীষণ জরুরি। আমি ডক্টর দেবের কাছে যাব। নিজে যিনি ক্রিকেট খেলেছেন, ড্রেসিং রুমকে দেখেছেন, ইন্ডিয়া টিমের ড্রেসিং রুমকে দেখেছেন, অস্ট্রেলিয়া টিমের ড্রেসিং রুমকে দেখেছেন, তার কাছে এই যে যেটা বলছেন ডক্টর দত্ত, যে স্ট্রেস, সেটা কতটা আপনি সামনে থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন, এবং সেটা কতটা কারণ হতে পারে? কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় খেলা ছেড়ে দিয়েছেন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তিনি খেলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাছাড়া অন্যান্য কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় যে যদি আমরা কাউকে সিলেক্ট করি যে কে স্ট্রেস হ্যান্ডেল করতে পারে, তার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ডেফিনেটলি নাম্বার ওয়ানে পড়বে। কারণ আমি ওকে খুব কাছ থেকে কিছু কিছু রোলে দেখেছি, যেমন ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে দেখেছি, এবং আমরা জানিও, যেহেতু আমরা একটু ক্রিকেট খেলেওছি এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি, যে ভারতীয় দলের অধিনায়কের যে পদটা, তার থেকে স্ট্রেসফুল বোধ আর কিছু হতে পারে না। তো সেটা ও যেভাবে এবং যে সময় উনি মানে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বটা নিয়েছিলেন, সেই সময়টা খুব ডিফিকাল্ট টাইম ছিল। তখন একটা অন্য ঝামেলা নিয়ে ভারতের ক্রিকেট জড়িয়ে পড়েছিল, ব্যাটিং স্ক্যান্ডালে। সেই সেই সময় থেকে ভারতীয় টিমকে ও যে এখান থেকে ধরেছিল এবং যে জায়গায় ও পৌঁছে দিয়েছিলেন, তো সেটা একটা খুব স্ট্রেসফুল ছাড়া তো জিনিসটা নয়। তো স্ট্রেস গুলো উনি হ্যান্ডেল করতে জানতেন। স্ট্রেস এমনই একটা জিনিস, সেটা মানুষ সবারই আমাদের স্ট্রেস আছে, কিন্তু আমরা কিভাবে স্ট্রেসটাকে হ্যান্ডেল করছি সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো আমার মনে হয়, ব্যক্তিগত এটা আমার ধারণা, যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি যতটুকু জানি এবং ওনার গতিবিধি আমি যেগুলো দেখেছি, ওনার মতন এরকম কুল কম্পোজ পার্সন খুব কম পাওয়া যায় যে স্ট্রেস হ্যান্ডেল করতে পারবে। যে শোয়েব আখতারের 160 কিলোমিটার পার আওয়ারের ডেলিভারি যে অনায়াসে বাউন্ডারির বাইরে ফেলতে পারে, ডেফিনেটলি তারা স্ট্রেস হ্যান্ডেল করার ক্ষমতা আছে। পরবর্তীকালে ক্রিকেটের পরে উনি যখন বেরিয়ে গিয়ে কমেন্ট্রিতে ছিলেন, তারপরে সিএবির সঙ্গে যুক্ত ছিলেন, সিএবির প্রেসিডেন্ট ছিলেন, তারপরে এখন বিসিসিআই প্রেসিডেন্ট আছেন, এবং রিসেন্টলি যে একটা অসম্ভবকে তা সম্ভব করেছেন, যে আইপিএলটাকে এত সাকসেসফুলি উনি অনুষ্ঠিত করতে পেরেছেন একটা বাইরের দেশে, দুবাইতে, শারজাতে। তো ওনার ডেফিনেটলি স্ট্রেস হ্যান্ডলিং এর একটা বিরাট ক্ষমতা ছিল, কিন্তু প্রবলেম যেটা ওনার ছিল, ওনার ফ্যামিলি হিস্ট্রি ওয়াজ ভেরি স্ট্রং। সেখানে যেটা দেখতে হবে, যে যেখানে ফ্যামিলি যেটা স্ট্রং আছে, তাহলে আমাদের যেটা বলতে হবে যে স্ট্রেস তো সবারই আছে, কারুর কম কারুর বেশি, হ্যান্ডলিং ক্যাপাসিটিটাও ভ্যারি করে, কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং আছে তাদের কিন্তু ডেফিনেটলি চেক আপের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ আমাদের জানতে হবে যে এনার কোলেস্ট্রলটা কিরকম আছে, এবং কোলেস্ট্রলটা ধরো কারুর যদি কোলেস্ট্রল, আমি একটা কথার কথা বলছি, যে আমরা 120 130তে অ্যাকসেপ্ট করতে পারছি, কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি এত স্ট্রং, সেখানে আমরা কোলেস্ট্রলের মাত্রাটাকে আরো কমাবো। তারপরে ব্লাড প্রেশারটা কিরকম আছে, ইসিজি কেমন আছে, ইকোকার্ডিওগ্রাম কেমন আছে, সেগুলো সব দেখার দরকার আছে। তো বেসিক্যালি একটা ওভারঅল যে হার্ট চেক আপ, এটা আমার মনে হয় প্রত্যেক বছরে যখন আমরা যদি করতে পারি ফর এভরিবডি, কিন্তু পার্টিকুলারলি ফর দিস হাই স্ট্রেসড ইন্ডিভিজুয়ালস, কিংবা যারা এরকম জায়গায় যারা বসে আছেন, যারা কন্টিনিউয়াসলি এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, তো সেখানে ডেফিনেটলি এই চেক আপটা করার প্রয়োজন আছে।
আমি যেমন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ওখানে গিয়ে আমরা ওখানকার যে মালিদের আমরা কিন্তু একটা রেগুলার চেক আপের মধ্যে রাখি। সেখানে আমরা ইসিজি, কোলেস্ট্রল, ব্লাড এগুলো সব আমরা করতাম। তো বেসিক্যালি আমি যেটা বলবো যে প্রত্যেকটা ক্রীড়া ক্ষেত্রে যখন প্রবলেম হচ্ছে তখন আমরা ওদের দেখতে পাই, কিন্তু যখন প্রবলেম নেই একটা রেগুলার চেক আপের মধ্যে কিন্তু সবাইকে এটা ম্যান্ডেটারি হওয়া উচিত। এটা নিয়ে কোনো মানে করতে পারি কিংবা পারি না এই জায়গাটা যেন না থাকে, এবং সেটা শুড স্টার্ট ফ্রম দি টপ। আমার মনে হয় এটাই আমার বার্তা ফর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ফর বিসিসিআই, ফর আইএফএ, ফর এভরি বডি যারা স্পোর্টিং বডি আছে। বিকজ খেলোয়াড়দের একটা ওরা এমন একটা আসনে বসে থাকে, মানুষের ভাবে অটোমেটিকলি তারা কিন্তু খুব ফিট পারসন। তাদের যখন কোনো সমস্যা হয়, যেমন কপিল দেবের রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছে, তারপর ওনার স্টেন্ট হয়েছিল, তারপরে আরো আমরা প্লেয়ারদের দেখছি যাদের প্রবলেম হচ্ছে, যেমন ম্যারাডোনা রিসেন্টলি একটা হার্ট অ্যাটাকে মারা গেলেন। তো আমরা এক্সপেক্ট করি না, আমরা মানে ভাবতে পারি না যে এই ধরনের ফিটনেস যাদের আছে তাদেরও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। স্ট্রেস ইজ ডেফিনেটলি এ ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে যেটা মেজারেবল প্যারামিটার লাইক কোলেস্ট্রল, সুগার, ব্লাড প্রেশার, এই জায়গাগুলোকে আমাদের রেগুলার চেক আপের মধ্যে থাকলে ডেফিনেটলি, যেটা ডক্টর শেট্টি আজকে বলেছেন, যে জিনিসগুলোকে প্রেডিক্ট করা যায়, ইভেন্টস গুলোকে প্রেডিক্ট করা যায়, এবং যদি প্রেডিক্ট করা যায় তাহলে ডেফিনেটলি হার্ট অ্যাটাক অব্দি আসবে না। হার্ট অ্যাটাক মানে হলো যে বাড়িটা কিন্তু আগুনে পুড়ে গেল, আর তার আগের স্টেজটা হলো বারুদের গোলার উপর আমি বসে আছি কিনা সেটা জানার ব্যাপারটা হচ্ছে আমরা যখন চেক আপে যাচ্ছি। তো বারুদের গোলার উপর যদি কেউ বসে থাকে, আইদার আমরা বারুদটাকে সরিয়ে দেবো কিংবা মানুষটাকে ওখান থেকে তুলে আনবো। তো একবার যদি জায়গাটা পুড়ে যায় তখন ওখান থেকে কিন্তু আমরা জাস্ট কিছু স্যালভেজ করতে পারবো, পুরো জিনিসটা করতে পারবো না। ফর্চুনেটলি সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা হয়েছিল, হার্ট অ্যাটাক যদিও হয়েছিল, কিন্তু উনি ওই গোল্ডেন আওয়ারের মধ্যে উডল্যান্ড হসপিটালে চলে এসেছিলেন এবং ওনার খুব তাড়াতাড়ি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টিটা করা হয়েছিল, যেটাতে আমি ডেফিনেটলি ওখানকার যে কার্ডিয়াক টিম আছে তাদের সাধুবাদ জানাবো যে ওরা খুব প্রম্পটলি এই কাজটা খুব সাকসেসফুলি করতে পেরেছে। এবং আজ কিন্তু যখন প্রেস মিট করছিলেন ডাক্তার দেবী শেট্টি, তখন উনিও কিন্তু যে টিম রয়েছে অর্থাৎ সৌরভকে যারা দেখেছেন তাদের প্রত্যেককে কিন্তু অভিনন্দন জানিয়েছেন, তারা অত্যন্ত ভালো কাজ করেছেন, এটা কিন্তু উনিও বলেছেন। আপনি একই কথা বললেন। আমি আবার একটুখানি ডাক্তার দত্তর কাছে যাব। সৌরভ গাঙ্গুলির যে লাইফস্টাইল সেটাকে খুবই প্রশংসা করেছেন প্রত্যেকে, এবং অবশ্যই দেবী শেঠিও তিনিও বলেছেন যে তার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের জন্যই সাংঘাতিক কিছু তার হয়নি। কি বলবেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের অত্যন্ত সংযমী জীবনযাপন করা উচিত, যেটা সৌরভ করতো। ও স্মোক করে না, যতদূর জানি ও অ্যালকোহলও নেয় না, এবং খুব মানে বাড়ির খাবার মধ্যে থাকে, খুব বেশি বাইরের খাবার দাবার যারা অভ্যেস থাকেন, রেস্টুরেন্টে খাবার অভ্যেস যাদের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি চর্বি জাতীয় জিনিস খাবার যাদের অভ্যেস, বা যেটাকে বলে মানে মিট খাবার অভ্যেস যাদের বেশি, তাদের ক্ষেত্রে অবভিয়াসলি কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ধরনের সংযমী জীবনযাপনের মধ্যে যারা থাকেন তাদের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব যে প্রিম্যাচিওর কোনো কার্ডিয়াক ইভেন্টটা তাদের হওয়া উচিত নয়। তবে যেটা আমি বলছি যে কার্ডিয়াক চেক আপের মধ্যে কি কি চেক আপ আমাদের করা উচিত সে বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ আমাদের অবশ্যই করা উচিত। 1 নম্বর হচ্ছে যে আমরা সুগার লেভেল, যে কোনো 40 ঊর্ধ্ব যে কোনো পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে কিনা এটা প্রথমে দেখে নেওয়া উচিত। ফাস্টিং পিপি মিস্টার দত্ত, দত্ত শোনা যাচ্ছে দেখা উচিত যে হ্যাঁ, ফাস্টিং সুগারটা 100 থেকে 110 মধ্যে থাকা না, একেবারেই কথা শোনা যাচ্ছে না ডক্টর দত্ত, একেবারেই কথা শোনা যাচ্ছে না। লেভেল হওয়া উচিত মোটামুটি 6.5 to 7 এর মধ্যে। আপনি একটু বিরত করবো, আপনি যদি আবারও একটুখানি প্রথম থেকে বলেন, আপনি সুগার লেভেল বলছিলেন, কারণ কিছু শোনা যাচ্ছিল না মাঝখানে কথা, কিছু শোনা যাচ্ছে না ডাক্তার দত্ত। না, আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে। আমি একটুখানি আবার ডাক্তার দেবের কাছে যাব। একটু যদি বলেন স্যার, এই স্টেন্ট বসানো নিয়েও আবার স্টেন্ট বসানো হয়েছে, স্টেন্ট বসালে কি আবারও নর্মাল লাইফে ফিরতে পারবে সবাই? আবারও কি আগের কাজকর্ম যেমনটা করছিলেন তেমনটা করতে পারবেন? আজ কিন্তু ডাক্তার দেবী শেট্টি স্পষ্ট বলেছেন তিনি চাইলে ক্রিকেটও খেলতে পারেন। আপনি কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা যদি কখনো কারোর জ্বর হয় তো জ্বরের পর কি আমরা নর্মাল লাইফে ফিরে যাই না? কিংবা ধরো কারোর একটা অ্যাপেন্ডিক্স এর প্রবলেম হয়েছে কিংবা গল ব্লাডারের প্রবলেম হয়েছে, তো অপারেশনের পর কি সে নর্মাল লাইফে ফিরে যায় না নাকি? নিশ্চয়ই যায়। তো হার্টেরও যদি একটা স্টেন্ট কিংবা
বাইপাস সার্জারি যাদের হয় তারা নর্মাল লাইফে কেন ফিরতে পারবে না? নর্মাল লাইফে ফেরার জন্যই তো এই চিকিৎসাগুলো করা হচ্ছে। তো ডেফিনেটলি যেটা ডক্টর দত্ত বলছিলেন যে আমাদের প্রিম্যাচিওর হার্ট প্রবলেম যেগুলো হয় সেই পার্টিকুলারলি ভারতীয় উপমহাদেশে যে প্রবলেম গুলো হচ্ছে সেই জায়গাগুলোতে যখন হয়, তো সেই জায়গায় আমাদের দেখতে হবে যে যারা 40+ তাদের ডেফিনেটলি এই চেক আপ গুলো করাটা প্রয়োজন আছে। তো এই যে অ্যাঞ্জিওপ্লাস্টি হলো সৌরভের, এই অ্যাঞ্জিওপ্লাস্টির পরে ডেফিনেটলি কিছুদিনের গ্যাপের পরে হি শুড গো ব্যাক টু নর্মাল লাইফ। ডেফিনেটলি সেটা নর্মাল লাইফটা হয়তো কিছু ওষুধের হয়তো কিছু প্রয়োজন হতে পারে, সেগুলো সেকেন্ডারি প্রিভেনশনের জন্য, কিন্তু চেক আপ যেটা সেটা মাঝে মাঝে করতে হবে। যেটা বলছিলেন ডাক্তার দত্ত যে কি কি টেস্ট করা উচিত সেটাই আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু ডাক্তার দেবী শেঠিও বলেছেন যে সাধারণ আমরা এমন কিছু টেস্ট করি, সাধারণ হয়তো সিটি স্ক্যান বা এমন কিছু টেস্ট করা হয় যেটা থেকে আসলে সমস্যাটা কতটা বড় বোঝা যায় না। আপনি সেই জায়গাতে আসছেন, একটু যদি বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের ডায়াবেটিসটাকে এক্সক্লুড করতে হবে, কারণ ডায়াবেটিস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর অল কার্ডিয়াক প্রবলেম। এবং ফাস্টিং সুগার, পিপি সুগার, এইচবিএসি লেভেল আমাদের প্রত্যেকেরই 40-এর উপরে প্রত্যেকেরই টেস্ট করা উচিত, তার অ্যাপারেন্ট সিমটম থাকুক অথবা না থাকুক। কারণ অনেকেরই ফ্যামিলি হিস্ট্রি থাকে যারা বুঝতে পারেন না আগে থেকে, এবং এইটা কিন্তু সব সাইলেন্ট কিলার। ডায়াবেটিসটা কন্ট্রোল না করতে পারলে খুব মুশকিল। ফাস্টিং সুগার 100 থেকে 110-এর মধ্যে, পিপি সুগার 140-এর মধ্যে, এবং এইচবিএসি মোটামুটি 6.5 to 7-এর মধ্যে। শোনা যাচ্ছে না ডাক্তার দত্ত। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টেস্টের মধ্যে কোলেস্ট্রল লেভেলটা দেখতে হবে। কোলেস্ট্রল লেভেলের মধ্যে সমস্ত এলডিএল, এসডিএল, ট্রাইগ্লিসারাইড লেভেলটা সমস্ত দেখা উচিত। এবং আমাদের অভিভাবক দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রিজে এলডিএল কোলেস্ট্রলের উপরে প্রচুর আমাদের ইম্পর্টেন্স দেয়, আমাদের দেশেও তাই, কিন্তু আমাদের দেশে তারই সঙ্গে ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক ক্ষেত্রে খুব বিপজ্জনক লেভেলে উঠে যায়। এবং আমাদের ফুড হ্যাবিটের জন্য আমরা ফ্রাইড ফুড বেশি খাই, আমরা ভাজাভুজি বেশি খাই, তেলে ভাজা বেশি খাই। এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফুড হ্যাবিটটা আমাদের খারাপ হওয়ার জন্য ট্রাইগ্লিসারাইড লেভেলটা অনেক হাই থাকে, এবং এটাও একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। এবং আমরা কি তেল খাবো, কি তেল খাবো না কোকোনাট অয়েল খাবো, এই সমস্ত ব্যাপার। তো তার মধ্যে আমার বুঝতে হবে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যাদের মধ্যে বেশি থাকে, বা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে সমস্ত তেলে বেশি থাকে, সেগুলো বেশি করে কনজিউম করা উচিত। তুলনায় কোকোনাট অয়েল বা পাম অয়েলটা আমাদের বেশি উচিত নয়। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যেমন অলিভ অয়েলে থাকে, বা অনেক রাইস ব্র্যান অয়েলে থাকে, এগুলো আমাদের বেশি করে ইউজ করতে হবে। আরেকটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে যে আরো কিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল দেখা উচিত। আর আমার এইচএসসিআরপি লেভেল, এইচএসসিআরপি ইজ দ্য ইনফ্যান্টরি মার্কার, যেটা আমাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে কিনা সেটা অনেক সময় আমাদের একটা ইনফরমেশন দিতে পারে। আর দেখতে হবে আমাদের ব্লাড প্রেশার মনিটরিং, প্রত্যেকের পেশেন্টের নিয়মিতভাবে ব্লাড প্রেশার মনিটর করতে হবে। সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার মোটামুটি 120 থেকে 180-র মধ্যে রাখলে ভালো, কিন্তু 140 থেকে 90-এর উপরে উঠলেই আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, এবং তার সংস্পর্শে এসে তার যেরকম ভাবে চলা উচিত সেটা মানতে হবে। আমাদের নুন খাওয়া কমাতে হবে, প্রচুর পরিমাণে আমরা সল্ট এক্সেস খেয়ে ফেলি, তার জন্য প্রেশারটা বাড়ে, তার জন্য হার্টের উপরে তার চাপ পড়ে। কাজেই এটা খুব কমন অ্যাডভাইস, কিন্তু সাধারণ লোক এটা বুঝতে চায় না বা বুঝতে পারে না। এবং রেস্টুরেন্টে যে সমস্ত খাবার আমরা খাই তার বেশিরভাগই প্রচুর পরিমাণে এক্সট্রা সল্ট থাকে, সেটা আমাদের দেহের পক্ষে খুবই হার্মফুল। কাজে আমাদের ফুড হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। ভেজিটেবল ডায়েট সেদিক থেকে অনেক ভালো, এবং আমাদের সেইভাবে মাছ আমাদের বেশি অনেক, বিশেষ করে সামুদ্রিক মাছ খাবার একটা অভ্যেস আমাদের রাখতে হবে, বিশেষ করে যাদের যদি। শোনা যাচ্ছে না ডাক্তার দত্ত। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ তো হ্যাঁ, যেমন স্যালমন ফিশ যদি এখানে পাওয়া যায় না, কিন্তু আমাদের যে ইলিশ জাতীয় মাছ বা আমাদের যে সামুদ্রিক মাছ যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হার্টের পক্ষে খুব উপকারী। সেই ধরনের মাছ খাবার অভ্যেস রাখা যেতে পারে। প্রচুর ভেজিটেবলস খেতে হবে, প্রচুর পরিমাণে স্যালাড এন্ড ফ্রুটস খেতে হবে। মেডিটেরিয়ান টাইপ অফ ফুডস যেটা আমাদের বলা হয় হার্টের পক্ষে খুব ভালো, সেই ধরনের খাবার যতখানি সম্ভব আমাদের রাখতে হবে। অয়েলটার ব্যাপারে বলছিলাম, অলিভ অয়েল ইজ এ গুড চয়েস, এবং অনেক সময় খাঁটি সর্ষের তেল আমার মনে হয় বাঙালিদের পক্ষে খুব ভালো, যদি সেটা খাঁটি হয়।
আচ্ছা, আমি এবার ডাক্তার দেবের কাছে যাব। খাবার দাবার কি খাওয়া উচিত, কি কি টেস্ট করা উচিত, মোটামুটি একটা আমাদের ধারণা দিলেন ডাক্তার দত্ত। তাছাড়া যদি কিছু বলার থাকে সেটা একটু ওনার থেকে জানবো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখন সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কিভাবে চলা উচিত বলে আপনার মনে হয়? কারণ আরো অ্যাঞ্জিওপ্লাস্টি তার করাতে হবে, এমনটা চিকিৎসকের আগেও বলেছেন, আজও বলেছেন ডাক্তার দেবী শেঠি। সেটা আপাতত 15 দিনের বিশ্রাম দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এমনটাই প্রেসক্রাইব করা হয়েছে। তারপরে তাকে করাতে হবে। সুতরাং কিভাবে এই এই 15 দিন চলবেন, কিভাবে বাকি সময়টা চলবেন, এই বিষয়টা যদি একটু বলেন। ডেফিনেটলি আমার মনে হয় যে যেটা ডক্টর শেঠি বলেছেন, এবং কালকেও ওদের যে মেডিকেল বোর্ড হয়েছিল সেখানে দেশে এবং বিদেশ থেকে অনেক কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনরাও ছিলেন, ডক্টর দেবী শেঠিও ছিলেন কালকে। তো সেটা ওরা যেটা বলেছেন যে পরবর্তী যে দুটো আর্টারিতে ব্লকেজ আছে সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু আপাতত উনি বাড়ি যাচ্ছেন এবং ওখানে গিয়ে রেস্ট নিয়ে যে আর্টারি থেকে ওনার প্রবলেমটা হয়েছিল সেটাকে যাতে পুরোপুরি জায়গাটা ঠিক হয়ে যায়। তো অবভিয়াসলি উনি বাড়িতে গিয়ে একটা রেস্টফুল লাইফে তো এখন থাকবেন। খাওয়া দাওয়ার যে যেরকম ভাবে বলা হচ্ছে হাসপাতাল থেকে যেটা বলে দেওয়া হবে সেরকম ভাবে নেবেন, এবং তারপরে একটা টোটাল স্ট্রেস ফ্রি, ঠিক বলতে পারবো না, উনি কখনো স্ট্রেস ফ্রি হবেন না, কারণ ওনার যে দায়িত্বগুলো আছে সেখানে কখনো উনি স্ট্রেস ফ্রি হবেন না। তো আমি যেটা বলতে চাই, মানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা খুব সুন্দর একটা দিক আছে, সে দিকটা হচ্ছে ওনার হিউমার। ওনাকে কোনো প্রশ্ন করলে উনি কখনো কিন্তু এমন ভাবে উত্তরটা দেন মানে যেটা খুব হিউমারাস হয় এবং খুব উইটি। এই যে উইটি হিউমার, এই জিনিসটা কিন্তু এটা বিরাট ভাবে আমাদের হার্টের জন্য হেল্প করে। যদিও আমি বলছি ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু উনি যেভাবে সেটা ওভারকাম করেছেন, পার্টিকুলারলি আমরা জানি যে যেদিন ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, মানে কয়েক ঘন্টার মধ্যে উনি যেভাবে সবার সঙ্গে দেখা করেছেন এবং যেভাবে কথা বলেছেন নর্মালি অ্যাজ ইফ কিছু হয়নি, এই যে একটা বিরাট প্রবলেমটা অতিক্রম করার যে একটা ওনার যে একটা বিরাট কি বলবো, এটা একটা বিরাট গিফট আর কি। এই জিনিসটা কিন্তু একটা শিক্ষণীয়। এবং ওনার কথা বলার যে ধরন, যেভাবে উনি মানে একটা উইটি হিউমারাস ওয়েতে উত্তর দেন, পার্টিকুলারলি তোমরা যখন মিডিয়া যেভাবে প্রশ্ন করো, অনেক সময় একটা প্রশ্নটা অনেকে বিরক্ত হয়ে কথা বলে, আমি দেখেছি অনেকে উত্তর দেন না, কিন্তু উনি কিন্তু সবসময় একটা উত্তর দেন, এবং সেই উত্তরটার মধ্যে একটা উইট থাকে, একটা হিউমার থাকে। তো এই জিনিসটা কিন্তু একটা বিরাট স্ট্রেস বাস্টার ফর এভরিবডি। তো আমার মনে হয় যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, উনি সুস্থ হয়ে যাবে এবং নর্মাল লাইফে ফিরে যাবেন, কিন্তু ওনাকে রোল মডেল হিসেবে যদি দেখতে হয়, আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের সবাইকে জানতে হবে যে এগুলো কিন্তু খুব হার্ট হেলদি জিনিস। তো আনফর্চুনেটলি ওই ওনার যে ফ্যামিলি হিস্ট্রি যেটা এত স্ট্রং, সেটার থেকে একটা প্রবলেম হয়, এবং যেটা ডক্টর দত্ত বললেন যে একটা অস্বাভাবিক মানসিক স্ট্রেস। কিন্তু আমি মনে করি এই গত এক বছরে কোভিড পিরিয়ডে আমাদের সবার যেভাবে স্ট্রেস হয়েছে, দ্যাট ইজ ওয়ান অফ দি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু ওনার কারণ আমি বলছি, কারণ ওনার কিন্তু স্ট্রেস হ্যান্ডলিং ক্যাপাসিটি ইজ অ্যামেজিং, এটা নিয়ে কোনো অনেকে সন্দেহ নেই। বলছেন অনেকে বলছেন ডাক্তার দেব, অনেকে বলছেন যে হঠাৎ করে অন্য ধরনের স্ট্রেসও ওনার উপরে পড়েছে। অনেকে রাজনীতি টেনে আনছেন বিষয়টার মধ্যে। আপনার কি মনে হয় যে হঠাৎ করে স্ট্রেস থেকে এমন ঘটনা ঘটতে পারে? আমার 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 মনে হয় উনি যে যে লেভেলে ক্রিকেট খেলেছেন এবং ভারতীয় অধিনায়ক, আমি আবারও বলছি, এমনই একটা পদ পৃথিবীতে আমার মনে হয় না এর থেকে বেশি স্ট্রেসফুল কিছু আছে। এবং যেভাবে মানে 24/7 365 ডেজ মিডিয়ার অ্যাটেনশন থাকে এবং পাবলিক অ্যাটেনশন একটা মানুষের উপর পড়ে, সেখানে যে ওনার চুল, আমরা জানি মহেন্দ্র সিং ধোনি দেখো এবং অন্যদের দেখো চুলগুলো সাদা হয়ে গেছে, সৌরভের কিন্তু এসব কিছু হয়নি, ও কিন্তু হি লুকস অ্যাজ ইয়াং অ্যাজ এনিবডি। আমার মনে হয় যে স্ট্রেস হ্যান্ডলিং ক্যাপাসিটিতে কিন্তু অসাধারণ, আবারও বলছি। তো আমার অনেকে যেটা বলছে রাজনীতি এই সেই, কিন্তু আমার মনে হচ্ছে পার্সোনালি এই কোভিড পিরিয়ডে এক বছর আমরা মানে পৃথিবীটা এমন একটা আনন্যাচারাল দিকে চলে গেছে না, সবাই কিন্তু আমরা ভীষণ স্ট্রেস হয়ে গেছি। আমার মনে হয় সেই জায়গাটাও একটা বিরাট স্ট্রেসের ব্যাপার ছিল। তো আমরা যেহেতু এখন টিকা প্রায় এসে গেছে, দোরগোড়ায় আমরা শুনছি যে 13ই জানুয়ারি থেকে রোল আউট হবে, তো ডেফিনেটলি স্ট্রেসফুল জায়গা থেকে আমরা সবাই বেরিয়ে আসবো। এবং আমি ডেফিনেট যে সৌরভ গাঙ্গুলি আবার সমহিমা আবার ফিরে আসবেন, এবং যে জায়গায় উনি যে যে জিনিসগুলো উনি করতে চেয়েছেন জীবনে, প্রত্যেকটা জিনিসই করতে পারবেন। আরেকটা ছোট প্রশ্ন করবো, তারপর ডাক্তার দত্তের কাছে যাব। সেটা হচ্ছে যে এই যে ওনার যে মাইল্ড একটা হার্ট অ্যাটাক হয়েছে, তারপর ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলো, আবারও অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, কিন্তু এতে ওনার হার্টের উপরে কোনো প্রভাব পড়বে না, এখনো পড়েনি, ভবিষ্যতে পড়বে না, এমনটা ডাক্তার দেবী শেঠি বলেছেন। আপনি কি মনে করছেন?
হ্যাঁ, ডেফিনেটলি আমরা সবাই একমত যে ওনার, আমরা তো দেখেছি ওনার ইকোকার্ডিওগ্রাম এবং যেটাতে আমরা হার্টের পাম্পিংটা দেখি ওটার প্রায় নর্মালি ছিল। তো ডেফিনেটলি যেহেতু উনি খুব তাড়াতাড়ি এসে গেছিলেন হাসপাতালে এবং যেটা থেকে হার্ট অ্যাটাক হয়েছিল সেই আর্টারিটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছিল, অতএব হার্টের যে মাংসপেশি যেটা থেকে আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি সেটা প্রায় নর্মালি ছিল। তো সেটা থেকে কোনো প্রবলেম হবে না। এবং আমরা সবসময় জানি যে হার্টের পাম্পিংটা যদি নর্মাল থাকে দেন হার্ট ইজ নর্মাল। আর যেহেতু অন্য দুটো আর্টারির ব্লকেজটা আমরা অলরেডি জেনে গেছি এবং সেটারও আমরা চিকিৎসা কিভাবে হবে সেটারও একটা নির্ধারণ করা হচ্ছে, আমরা এক্সপেক্ট করবো যে ডেফিনেটলি হার্টটা ওনার কমপ্লিটলি নর্মাল হয়ে যাবে। যাবো একটুখানি ডাক্তার দত্তের কাছে, যে আপনাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন কোন স্টেজে গেলে আপনারা এই ধরনের টেস্ট করার কথা বলেন? এই প্রশ্নের পেছনে অনেক রকমের কারণ আছে। কারণ আজকাল এমন একটা ধারণা হয়ে গেছে যে ডাক্তারদের কাছে গেলেই টেস্ট টেস্ট না করে তারা কোন রকম কোনো প্রেসক্রাইব করতে পারেন না। আর অনেকে ভাবেন যে টেস্টটা বোধহয় আননেসেসারি। সেই ধারণাটা আমার মনে হয় কোথাও একটা ভাঙা প্রয়োজন। না হলে পরে সত্যি এই যে আমরা বলছি না যে বছরে একবার অন্তত আমাদের ফুল চেক আপ করা উচিত, সেই জায়গায় কজন যাবেন সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে যে টেস্টের ব্যাপারে আমি আগে যেমন কতগুলো ব্লাড টেস্ট করা বললাম, যদি পেশেন্ট সিমটোম্যাটিক হয়, অর্থাৎ যদি এমন পেশেন্টের হতে থাকে যে হাঁটতে গেলে বুকে চাপ হচ্ছে, শুধু হাঁটার পরে হাঁপিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একটা ইসিজি মিনিমাম অবশ্যই করা উচিত এবং ইসিজির পরে একটা ট্রেনবিল টেস্ট করা উচিত বা একটা ইকোকার্ডিওগ্রাফি অবশ্যই করা উচিত। এগুলো একটা অবভিয়াসলি 40-এর পরে সমস্ত পেশেন্ট যারা ভালনারেবল এজ গ্রুপের মধ্যে পড়েছেন বা যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে, যারা ডায়াবেটিক, ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং, তাদের প্রত্যেককে এই টেস্টের মধ্যে যেতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাটিপিক্যাল চেস্ট পেন হয়, অনেকের বলেন এটা গ্যাসের ব্যথা বা বুঝতে পারছেন না বা ইসিজিটা খুব কনক্লুসিভ নয়, তাদের ক্ষেত্রে আমরা আজকাল যেটা করতে বলি সেটা হচ্ছে এক ধরনের করোনারি সিটি অ্যানজিও। এটা কিন্তু কনভেনশনাল অ্যানজিওগ্রাফি নয়, এটা সিটি স্ক্যান সরব। তো করোনারি সিটি অ্যানজিও থেকে তাদের আমাদের যে কোনো অবভিয়াস ব্লকেজ ডেভেলপ করতে আসছে কিনা বা ক্যালসিয়াম স্কোর কত, তার থেকেও কিন্তু অনেক সময় আমরা প্রেডিক্ট করতে পারি যে এই ভদ্রলোকের বা এই ভদ্র মহিলার ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কি নেই। আর দুটো জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে যে ওবেসিটি একটা ফ্যাক্টর যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। 40-এর পরে অনেকে ওয়েট গেইন করে, অনেকের মধ্যদেশ ফিট হতে থাকে। তো সেই সময় আমরা আগে যে সমস্ত এক্সারসাইজ করে আসছি তাকে সে যদি একই ফেজে সেই এক্সারসাইজ করতে যায় তাহলে কিন্তু বিপদ আছে। আমাদের এক্সারসাইজে মডারেশন করতে হবে। তবে মনে রাখতে হবে প্রতি সপ্তাহে 150 মিনিটের একটা মডারেট এক্সারসাইজ প্রত্যেকের করা উচিত এবং ব্রিস্ক ওয়াকিং করতে হবে। হাঁটতে গেলে গল্প করতে করতে দুজনে বন্ধু মধ্যে হাঁটতে কোনো লাভ নেই, ঘাম ঝরানো হাঁটতে হবে এবং সেটা 150 মিনিট প্রতি সপ্তাহে। এটা মনে রাখতে হবে, সপ্তাহে 2 দিন ছাড় দেওয়া যেতে পারে কিন্তু সপ্তাহে 5 দিন এই ওয়ার্কআউট করতেই হবে। আর একটা বলবো যে ওয়েট বিএমআই শুড বি লেস দ্যান 25। আমাদের বডি ওয়েট কোনোভাবেই বাড়তে না দেওয়া হয়। এবং আমি যারা ইয়ং কিডস আছেন, যারা অনেক ওবিজ, আমরা এখন ছোট ছেলেদের দেখতে পারি ওবেসিটি প্রচন্ড বেশি এবং বাচ্চাদের মায়েরা প্রচুর খাওয়াচ্ছেন এবং এরা ভবিষ্যতে হার্টের ডিজিজের ক্যান্ডিডেট। এদের হবে সুগার এবং হার্টের মধ্যে হার্ট ডিজিজের সম্ভাবনা এদের প্রত্যেকের খুব বেশি। কাজেই যেটা প্রথমেই কথা হচ্ছিল কি কি কাজ করলে আমরা হার্ট অ্যাটাকটা আটকাতে পারবো, তার সূচনা কিন্তু অনেক ছোটবেলা থেকে। এবং এই চাইল্ডহুড ওবেসিটি এটাকে আমাদের কিন্তু আগে থেকে প্রিভেন্ট করতে হবে যাতে ভবিষ্যতে এরা কোনোভাবেই হার্টের কোনো রোগে আক্রান্ত না হন। একদম। এবার যে বিষয়টা জানার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং দর্শক বন্ধুরা করেন, সেটা আমি একটু ডাক্তার দেবের কাছে আগে যাব, যে আমরা আমাদের হৃদয়কে কি করে ভালো রাখবো। এই যে ডক্টর দত্ত যে কথাগুলো বললেন এক্স্যাক্টলি ওই জিনিসগুলোকে ফলো করতে হবে। এবং আমার মনে হয় যে তার সাথে সাথে আমাদের মনটাও ভালো রাখতে হবে, কারণ মনের সাথে কিন্তু হৃদযন্ত্রের একটা বিরাট সংযোগ আছে। মন যাদের খারাপ, যারা আমরা জানি যাদের ডিপ্রেশন অ্যাংজাইটিতে যারা ভোগেন, ডেফিনেটলি তাদের হার্টের সমস্যা অনেক বেশি হয়। পার্টিকুলারলি এই কোভিড এরার মধ্যে আমরা দেখেছি অনেক হার্টের প্রবলেম বেড়ে গেছে, কারণ এই ডিপ্রেশন অ্যাংজাইটি কি হবে কি হবে না, তারপর অনেক আরো প্রবলেমের থেকে হার্টের প্রবলেম গুলো বেড়েছে। তো আমার মনে হয় মনটা ভালো রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমি বারবার বলছিলাম যে সৌরভের যে উইটি হিউমার, এই হিউমারাস এবং সুন্দরভাবে যে মন খুলে যে আনন্দ করে যে কথাবার্তা বলার যে একটা ধরন, সেই জিনিসগুলো আমার মনে হয় রপ্ত করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আছে, যেমন যোগা একটা খুব ভালো ওয়ে অফ যোগা, মেডিটেশন। মনটাকে, সেটাও আবার মনের ব্যাপার, তো মনটাকে যাতে ভালো রাখে সেই জায়গাটাও আমাদের দেখতে হবে। তো তার জন্য আমার মনে হয়
যে মনের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেখানে কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিংও খুবই জরুরি। কারণ আমাদের অনেকেই এখন যে স্ট্রেস এন্ড স্ট্রেন অফ লাইফ আছে সেগুলো থেকে কিন্তু সবসময় পাশের জনকে আমরা সবকিছু বলতে পারি না, খুলে বলতে পারি না, মন খুলে বলতে পারি না, লজ্জা পাই বলতে, আমাদের এম্বারাসমেন্ট হয় যে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো ফিজিক্যাল ওয়েলবিং এর সাথে সাথে মেন্টাল ওয়েলবিংটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তো এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিংটা যদি আমরা মেনটেন করতে পারি, পার্টিকুলারলি আমি আবারও বলবো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আমরা সবাই আছি, আমরা খুবই প্রোন ফর হার্ট প্রবলেম বিকজ অফ প্রিম্যাচিওর ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এবং ফ্যামিলি হিস্ট্রি। তাদের কিন্তু এই ফিজিক্যাল ওয়েলবিং আর মেন্টাল ওয়েলবিং এই দুটোকে একসঙ্গে যদি আমরা রাখতে পারি, ডেফিনেটলি আমাদের নেক্সট প্রজন্ম যারা, দে উইল গেট এ লট অফ বেনিফিট। ডাক্তার দত্ত কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের উনি যেটা বললেন, ডক্টর দেব যেটা বললেন, যেটা হচ্ছে যে স্ট্রেস ফ্রি হওয়ার জন্য আমাদের যে সমস্ত করা যেতে পারে, একটা তো এক্সারসাইজ, ডেফিনেটলি ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের স্ট্রেসটাকে কমায়। আর অবশ্যই একটা মেডিটেশনের একটা যদি আমরা করতে পারি, স্ট্রেস আমাদের কমে এবং আমরা হার্টটাকে ভালো রাখতে পারি, মনটাকে ভালো রাখতে হবে। ডিপ্রেশন একটা এমন একটা রোগ যেটা কিন্তু আমাদের হার্টের উপরে তার একটা অবভিয়াস এফেক্ট ফেলে। ডিপ্রেশন থেকে আমাদের মুক্ত হতে হবে এবং যেগুলো প্রিভেন্টেবল, যে সমস্ত আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন আমাদের স্মোকিং আমরা প্রিভেন্ট করতে পারি, খাওয়া দাওয়া আমরা প্রিভেন্টেবল কিছু কিছু আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারি, সেগুলো আমরা পালন করব। কিছু জিনিস আমাদের হাতের বাইরে, যেমন ফ্যামিলি হিস্ট্রি আমাদের হাতের বাইরে, জেনেটিক্যালি আমরা কিভাবে প্রোগ্রাম উই ডোন্ট নো। কাজেই সৌরভের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফ্যামিলি হিস্ট্রি। ওর যতদূর জানি ওর ফ্যামিলিতে ওনার বাবারও এই বয়সে আর হার্ট অ্যাটাক করেছিল। এবং এটা তো একাধিকবার, ওনার বাবারও একাধিকবার হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। হ্যাঁ, সেগুলো তো প্রিভেন্টেবল নয়, সেটা আমার হাতের মধ্যে নেই, কিন্তু যেগুলো প্রিভেন্ট করতে পারবো, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, সেগুলোকে আমাদের চেষ্টা করতে হবে যাতে করে যতখানি সম্ভব সেটা আমরা মেনটেন করতে পারি, যাতে করে এই ধরনের একটা ম্যাসিভ কোনো প্রবলেম হঠাৎ করে সামনে আমাদের না আসে। একদম। আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি, আমি একটু ডাক্তার দেবের কাছে যাব। সেটা হচ্ছে যে একটু যদি দর্শক বন্ধুদের বলেন আপনাদের তরফ থেকে আলাদা আলাদা করে মেসেজ, যে এই যে টেস্ট করানোর কথা বলা হচ্ছে বারবার করে, কি কি টেস্ট করানো হয়, কি কি টেস্ট করতে হবে, সেটা ডাক্তার দত্ত বললেন, আপনি বললেন, ডাক্তার দেব বললেন, কিন্তু তার পাশাপাশি একটু যদি মানুষকে আমরা সচেতন করতে পারি, যেটার জন্য আজকের অনুষ্ঠান। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালের বিছানাতে থেকেও, হাসপাতালের বেডে থেকেও কিন্তু তিনি প্রত্যেকের জন্য এই বার্তা দিয়েছেন, যেটা ডাক্তার দেবী সেটি পড়ে শুনিয়েছেন, যে সবাইকে অন্তত বছরে একবার কি 2 বছরে একবার টেস্ট করানো উচিত নিজেদের ভালো রাখতে। একটু যদি দর্শক বন্ধুদের জন্য আপনাদের মেসেজ থাকে, আর ডাক্তার দেব আগে যদি একটু বলেন। ডেফিনেটলি যে মেসেজটা সৌরভ দিয়েছে, ডক্টর দেবী সেটি দিয়েছেন, মানে সেটা আমরা সবাই দিচ্ছি যে সচেতন হতে হবে। আমাদের অ্যাওয়ারনেসটা যদি আমরা হতে পারি, ডেফিনেটলি সেটা কিন্তু 50% অফ আওয়ার ব্যাটল ওয়ান। আর বাকি 50% হলো নিজেকে টেনে টেনে ধরে ওই ক্লিনিকে নিয়ে যাওয়া, গিয়ে টেস্টটা করানো। কিন্তু আমি যে টেস্টটা করতে চাইছি, এই সচেতনতাটা এবং আমার ইচ্ছেটা, এটা নিজের থেকে হতে হবে। এটা এমন নয় যে কেউ বলে দিল তাই তারপর আমি করব। কারণ যেটা আমি নিজের থেকে করব সেটা কিন্তু ডেফিনেটলি আমি অনেক বেশি সচেতন ভাবে করবো এবং ভালোভাবে করব। সবাইকে আমি বলি যে নিজেদের রিস্ক ফ্যাক্টরটা নিজেরাই আপনারা হিসেব করুন। আমরা যে 5টা রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, যে যেটা ফ্যামিলি হিস্ট্রি, যেটা ডক্টর দত্ত বললেন, যেটা কারোর হাতে নেই, বাকি যেগুলো আছে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, সুগার, এই যে জিনিসগুলো, এবং ধূমপান থেকে টোটালি বিরত থাকুন। ধূমপান এবং তামাকের যে প্রয়োগ, যেটা সেটা একদমই করবেন না, বিকজ ইট ইজ দ্য অনলি প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর। এবং এটা এমনই একটা রিস্ক ফ্যাক্টর যেটার অ্যাকচুয়ালি কোনো বেনিফিট নেই। প্রত্যেকটা জিনিসের কিছু না কিন্তু রিস্ক বেনিফিট রেশিও থাকে, কিন্তু তামাকের কিন্তু কোনো বেনিফিট নেই, অ্যাবসলিউটলি নেই। তো বেসিক্যালি যেটা লোকে বলে যে আমি সিগারেট না খেলে আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না, স্ট্রেস হলে আমি সিগারেট খাই, এটা আমার মনে হয় কোনো মানে এটা এটা এই কথাটা শোনার মতন কিছু না। বিকজ সিগারেটের থেকে যে প্রবলেমটা হয়, সে প্রবলেমটা কিন্তু টোটালি রিভার্সেবল প্রবলেম। কিন্তু যেই দুর্ঘটনাটা ঘটে যায় সেখানে কিন্তু কিছু করা যাবে না। পার্টিকুলারলি আমরা যারা এশিয়ান সাবকন্টিনেন্টে আছি, তাদের যেখানে অলরেডি জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজ টু হার্ট প্রবলেম, সেখানে যদি আমরা অ্যাডিশনাল রিভার্সেবল রিস্ক ফ্যাক্টর গুলো নিজেরা নিজেদের উপর আনি, তাহলে কিন্তু সেটা অ্যাবসলিউটলি সামথিং উইচ ইজ নট টলারেবল। তো আমি যেটা বলছি যে আমরা দেখছি অলরেডি সিগারেট স্মোকিং এর যে ব্যাপারটা, সেটা যেমন আগের বাঙালি প্রজন্ম, যখন আমরা সিনেমাতে যেতাম, দেখতাম যে অভিনয়টা, সে অভিনয় করার সময় সে কিন্তু হাতে একটা, ডান হাতে একটা সিগারেট না ধরালে কিন্তু ঠিক অভিনয় হচ্ছে না।
এবং আমরা জানতাম এটাও যে বড় হওয়ার একমাত্র উপায় ছিল যদি হাতে আমরা সিগারেটটা ধরতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা সরে এসেছি, আমরা ডেফিনেটলি অনেক সচেতন হচ্ছি। এবং আমার মনে হয় সচেতনতার যে বার্তাটা, যেটা মিডিয়ার থ্রু দিয়ে, তোমাদের মতন চ্যানেলের থ্রু দিয়ে যেটা মানুষকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু বারবার হ্যামার করতে হবে। এটা এমন নয় যে সৌরভ গাঙ্গুলির হার্ট অ্যাটাক হয়েছে, এটা নিয়ে আমরা দুদিন প্রোগ্রাম করলাম, খুব লাফালাফি করলাম, তারপরে এই জিনিসটা ভুলে গেলাম। আমি সবসময় বলি যে ডাক্তারদের যতটা দায়বদ্ধতা আছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার ততটাই দায়বদ্ধতা আছে। এটা অনেকেই বলতে পারেন যে এটার মধ্যে নিউজ কি আছে। নিউজটা, সৌরভ গাঙ্গুলির হার্ট অ্যাটাক ইজ নট দ্য নিউজ, দ্য নিউজ ইজ অ্যাকচুয়ালি হোয়াট হি হ্যাজ টোল্ড টুডে ফ্রম হিজ বেড। ওটাই কিন্তু নিউজ। যে আপনারা সবাই সচেতন হন এবং মাঝে মাঝে গিয়ে চেক আপটা করাবেন, এটাই কিন্তু নিউজ আইটেম হওয়া উচিত। ওনার অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, উনি কে দেখতে গেলেন, এই আইটেম গুলো কিন্তু নিউজ নয়। একদম একদম। এবং সেই কারণেই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান। আপনাদের অত্যন্ত আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাবো যে আপনারা এই অনুষ্ঠানে আপনাদের অমূল্য সময় বের করে আমাদের দিয়েছেন। মানুষকে সচেতন করার কাজে আমাদের পাশে আপনারাও রয়েছেন। একটুখানি ডাক্তার দত্তের কাছে যাবো, একটু দ্রুত বলবেন আপনার মেসেজ। আমার একটাই মেসেজ, অ্যাওয়ারনেস, যেটা দেব বললেন। আর 7 স্টেপস ছোট করে বলি: ইট হেলদি হার্টি ডায়েট, গেট অ্যাক্টিভ, control your sugar, control your cholesterol, maintain a healthy weight, control your blood pressure, and live smoke-free life. Thank you. ধন্যবাদ দুজনকে অনেক। আর শেষে বলবো যে একদম গোটা অনুষ্ঠানটা দেখবেন, এটাকে জ্ঞান মনে করবেন না, কারণ অনেকেই সেটা মনে করেন যে আমরা তো জানি টেস্ট করতে হয়, টেস্ট করলে তো এত খরচ হয়। আমরা যে খরচটা বাড়তি করছি সেই খরচটা আমরা আমাদের হেলথের পিছনে করলে, সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু তার ব্যাটেল জিতেছেন, বারবার যেটা জিতে আসছেন, এবারও জিতেছেন। এবার কিন্তু আমাদের পালা। যে মেসেজ তিনি দিয়েছেন সেই মেসেজ আমরা কতটা পালন করতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। তার কারণ তার যা করণীয় তিনি করেছেন এবং আমাদের জন্য যেটা করণীয় সেটাও তিনি করেছেন, আমাদের বার্তা দিয়েছেন। আর যারা যারা আমরা সৌরভকে আমাদের আইকন বলে মনে করি, তাদের কিন্তু অবশ্যই ভেবে দেখা দরকার যে তিনি কি বলতে চেয়েছেন। আর বাকি প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা লেসন যে চেক আপ অত্যন্ত জরুরি, প্রত্যেকে সেটা মেনে চলুন, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা এড়ানো যায়। বিশিষ্ট চিকিৎসকেরা কিন্তু তাই বলছেন। আপাতত অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।